আসসালামু আলাইকুম। আমি নাজমুল সাকিব, নিট 28 ব্যাচের একজন স্টুডেন্ট। ইভেন আমি নিট অ্যাডমিশন করার একজন ইনস্ট্রাক্টর। তো আজকে আমাদের যে লাইভ, স্পেশাল লাইভ, সেটা হচ্ছে আনলক দ্য ফিজিওথেরাপি সাবজেক্ট। তো এই টক শোতে আমরা নিটোরের আমাদের একজন অন্যতম একজন ডক্টর মনিরুজ্জামান পলাশ স্যার। উনি নিটোরের 22 ব্যাচের স্টুডেন্ট। তো উনি আজকে আমাদের প্রোগ্রামের বিশেষ অতিথি। তো আমি চাচ্ছি তাকে অ্যাড করতে। সালাম আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আছি স্যার, আলহামদুলিল্লাহ। তো স্যার, আজকে আমাদের এই টক শোকে আপনাকে স্বাগতম। আমরা আপনাকে অনেক স্টুডেন্টদের অভিনন্দন আমাকে আমন্ত্রণ করার জন্য। আমরা অবশ্যই অনেক কৃতজ্ঞ যে আপনি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। তো আমরা চাচ্ছিলাম যে আপনার নিটল লাইফ সম্পর্কে কিছু বলতে, বা আপনার নিটল লাইফ কিরকম গেছে এই কয়েক বছরে, কর্মসূচি বলেন এবং এখন কর্মস্থল সম্পর্কে কিছু বলতেন যদি শুরুতে। আমি আসলে আহ, আমার নিটোরের আমার সেশন ছিল 2016-17। আমি 16-17 সেশন থেকে আমি গ্রাজুয়েশন করেছি হচ্ছে 2022-এ। তো গ্রাজুয়েশন করার পরে আমি আহ, আমাদের কিছু আমাদের ক্যাম্পাসেরই স্যার ছিল, তাদের ওখানে কিছু ক্লিনিক্যাল প্র্যাকটিস করেছি তাদের সুপারভিশনে থেকে। দেন আমি আহ, কিছুদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাজ করেছি, আন্ডার 16, আন্ডার 19-এ, এবং এখনো ওটার সাথে অ্যাটাচড আছি। এবং আমি বর্তমানে কর্মরত আছি লামানো রিজেনারেটিভ মেডিকেলে, এটা গুলশান 2 অবস্থিত। এটা হচ্ছে একটা জার্মান ক্লিনিক। এটা রিজেনারেটিভ মেডিসিন এবং পেইন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছে। এখানে আমি ফিজিওথেরাপি অফিসার হিসেবে কর্মরত আছি। থ্যাংক ইউ স্যার। আমরা বলতে চাচ্ছিলাম যে আপনি প্রথমত এই ফিজিওথেরাপি প্রফেশনে আসলেন, তো কিভাবে জানলেন যে আসলে আমাদের এই বাংলাদেশে একটা প্রফেশন আছে ফিজিওথেরাপি, বা কিভাবে এটার প্রতি একটা ডেডিকেশন বা একটা প্যাশন কাজ করলো যে এই প্রফেশনে আসলেন, এই হ্যাঁ, সম্পর্কে আসলে কিছু আমার আহ, ছোটবেলা থেকেই তো মানুষের একটা ড্রিম থাকে যে আহ, ভবিষ্যতে কি হবে, এরকম তো স্কুল লাইফেও অনেকে চিন্তা করে। দেখা যাচ্ছে ছোটবেলায় অনেকে রচনাও লেখে ভবিষ্যৎ ফিউচার সম্পর্কে। তো দেখা যাচ্ছে যে আমার আসলে এসএসসি পর্যন্ত সেরকম কোনো পরিকল্পনা ছিল না, মানে ইউনিভার্সিটি না মেডিকেল না অন্য কোনো সেক্টর, এরকম কিছু আইডিয়াতেও ছিল না। মানে এরকম কোনো পরিকল্পনা ছিল না। পরে আমি এসএসসি পাস করেছি আমাদের পাবনা জেলার আটঘরিয়া পাইলট হাই স্কুল থেকে, এবং ইন্টারমিডিয়েট করেছি গভর্নমেন্ট শহীদ বুলবুল কলেজ পাবনা থেকে। তো ওখানে ইন্টারমিডিয়েট পড়ার পরে যখন আমি ইন্টারমিডিয়েট পাশ করলাম, দেন বন্ধুরা সবাই কোচিং করতে আসলো ঢাকাতে। আমিও তাদের সাথে আসলাম। আসার পরে আমি আসলে অ্যাকচুয়ালি ইউনিভার্সিটির কোচিং করেছি, ইউনিভার্সিটির প্রিপারেশনের জন্য। কিন্তু আমি বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এটা একটু থিওরিটা একটু বেশি ভালো, মানে ভালো করে প্র্যাকটিস করেছিলাম। দেন ফার্স্ট টাইমে, মানে অ্যাকচুয়ালি আমার কোনো ইউনিভার্সিটিতে মেডিকেলে কোথাও হয়নি, মানে প্রথমবার। শুধু হয়েছিল হচ্ছে ওই পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে। তা ওখানে ওয়েটিং ছিলাম হচ্ছে 86-র মতো ওয়েটিং। ওইখানে সাবজেক্ট পেয়েছিলাম হচ্ছে অ্যানিমেল হাজবেন্ড্রি সাবজেক্ট, পশুপালন। তো পটুয়াখালী তো পাবনা থেকে অনেক দূরে। তো আমি আপাতত ন্যাশনালে ভর্তি হয়েছিলাম কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। তো কেমিস্ট্রি ডিপার্টমেন্টে থাকাকালীন আমি তখন মহাখালীতে থাকতাম। তো সেখানে এক ভাই ছিল আরকি, মানে আমার রুমমেট ছিল। উনি চাকরি করতো। উনি একজন ডিভিএম ডক্টর ছিল আরকি। তো মানে ভেটেরিনারি ডক্টর। উনার সাথে আমি থাকতাম আরকি, আমার রুমমেট ছিল। তো উনি আমাকে, মানে আমি রিঅ্যাডমিশন মানে সেকেন্ড টাইমের জন্য ট্রাই করতেছিলাম। আমি প্রীতমের কলেজে ক্লাসও করতাম, আবার পাশাপাশি সেকেন্ড টাইমের জন্য পড়াশোনাও করতাম। তো উনি আমাকে একদিন বলল যে, "যদি তোমার মেডিকেল ইচ্ছা থাকে তো একটা প্রফেশন আছে ফিজিওথেরাপি। এটার ফিউচার মোটামুটি ভালো। তুমি এটাতে ট্রাই করতে পারো।" তো আমি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছি। তারপরে হচ্ছে মেডিকেলে দিয়েছি। মেডিকেল অবশ্য হয়নি। মানে ওয়েটিং এ অনেক পিছিয়ে ছিলাম জন্য আসলে হয়নি। আর ইউনিভার্সিটির মধ্যে আমি সেকেন্ড টাইমে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তিতে চান্স পেয়েছিলাম। তারপরে নিটোরেও ফর্ম উঠিয়েছিলাম। তখন তো আমাদের সার্কুলার হতো আসলে ইয়েতে, পত্রিকাতে।
আমরা যখন ১৬-১৭ সেশনে করেছি মানে ফর্ম পূরণ করেছি তখন পত্রিকাতে সার্কুলার দিত। ভর্তির সার্কুলার। তো এরকম 'প্রথম আলো' পত্রিকাতে ওই ভাই আরকি তার অফিসে গিয়ে সার্কুলার দেখে আমাকে ওটা ছবি তুলে পাঠায় আরকি যে, "তুমি এটাতে ট্রাই করতে পারো।" দেন আমি নিটোরে আসি। ওইখানে একটা মানে হাতে লিখিত একটা ফর্ম পূরণ করে জমা দেই। তারপরে ওরা অ্যাডমিট কার্ড দিল, পরীক্ষা দিলাম। আমার পরীক্ষাতে মেরিট পজিশন ছিল হচ্ছে 27। তারপরে চান্স পেলাম, ভর্তি হলাম। তারপরে তো এই যে ফিজিওথেরাপির সাথে যাত্রা শুরু। ধন্যবাদ স্যার। আমি একটু আরেকটু জিজ্ঞাসা করবো যে স্যার আপনার নিটোর লাইফ কিরকম গেছে এই 4 বছরে? এটা আসলে একটা আ নিটোর লাইফ এটা তো গ্র্যাজুয়েশন লাইফ তো সবারই খুব ভালো যায়। আমারও মোটামুটি আল্লাহর রহমতে ভালোই গিয়েছে। তবে আমি আরো বেশি ভালো হতো যদি আমাদের একটা হল সিস্টেম থাকতো আরকি। কিন্তু দেখা যাচ্ছে যে মানে বন্ধু-বান্ধবরা সবাই তো ডিটাচ থাকতাম। মানে একসাথে না, একজন একেক মেসে থাকতো বা কারোর বাসায় থাকতো এরকম। একসাথে থাকলে হয়তো আরো বেশি মজা হতো। তবে ক্লাসের ব্যাপারে বা পড়াশোনার ব্যাপারে বলতে গেলে বেশ ভালো। মানে আমাদের দেখা যেত যে বেশিরভাগ ক্লাসগুলো আমরা এখন কি হচ্ছে আমি জানি না। বাট আমাদের সময়ে আমরা বেসিক মেডিকেল সায়েন্স এর যে ক্লাসগুলো সেগুলো আমরা সরোয়ার্দী মেডিকেলে করেছি। এবং সরোয়ার্দী মেডিকেলে করেছি নিউরোসায়েন্স ইনস্টিটিউট যেটা আছে নিমস, নিমসে আমরা ক্লাস করেছি। তবে সরোয়ার্দীতেই আমরা দেখা যাচ্ছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে সরোয়ার্দীর ক্লাসগুলো ছিল সবচেয়ে বেশি। অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। তারপরে তো সেকেন্ড ইয়ারে গিয়ে এগুলোর 2nd পার্ট গুলো করেছি। ফার্মাকোলজি এগুলো তো সরোয়ার্দী মেডিকেলে করেছি এবং পাশাপাশি যে অ্যা মানে ফিজিওথেরাপি রিলেটেড যে সাবজেক্ট গুলো ইলেক্ট্রোথেরাপি, হাইড্রোথেরাপি, থেরাপিউটিক এক্সারসাইজ এরকম তো আরো অনেকগুলো সাবজেক্ট ছিল। সেগুলো আমরা নিটোরে এসে করতাম এবং এই যে ১ম এ সকালে যাইতাম নিটোরে ৮ টার থেকে নিটোরে ক্লাস করা। দেন ৯টা ৯:৩০ থেকে আবার সরোয়ার্দীতে যাওয়া। আবার সরোয়ার্দী থেকে নিটোরে আসা। এই সব মিলিয়ে বেশ ভালো ছিল সেই দিনগুলো। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। আমি বলতে চাচ্ছি স্যার আমাদের যে মানে মাদার ইনস্টিটিউট ফিজিওথেরাপি যে নিটোর, এই সম্পর্কে কিছু বলতেন যে নিটোর বাদে আরো অন্য কোথাও ফিজিওথেরাপি পড়ানো হয় কিনা, বা আমাদের যে মাদার ইনস্টিটিউট এই সম্পর্কে কিছু বলতেন। এগুলো তো এখন গুগলে সার্চ করলে পাওয়া যায়। তারপরে বলি আসলে মানে দেশ স্বাধীন হওয়ার পরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের যে পুনর্বাসন রিহ্যাবিলিটেশন এর জন্য ১ম এ তো নিটোরের নাম ছিল RIHD। এটি মানে রিহ্যাবিলিটেশন বেসড একটা হসপিটাল ছিল। কিন্তু পরবর্তীতে এটা অর্থোপেডিক্সদের জন্য আসলে একটা ইনস্টিটিউট এবং রিহ্যাবিলিটেশন করা হসপিটাল করা হয়েছে। তো মাদার ইনস্টিটিউট বলতে এখানে তো আসলে ভর্তি পরীক্ষা থেকে শুরু করে ভর্তি পরীক্ষার থেকেই প্রচুর কম্পিটিশন। মানে এখানে তো হিউজ একটা স্টুডেন্ট পরীক্ষা দেয়। সেখান থেকে মাত্র ৪০ টা সিট এবং একমাত্র সরকারি প্রতিষ্ঠান। এছাড়াও তো এখন তো বোধহয় যশোর বিজ্ঞান প্রযুক্তিতে এটা বোধহয় গভর্নমেন্ট করেছে আরকি বায়োলজি ডিপার্টমেন্টে। এছাড়াও IHT এটাও সরকারি। তাছাড়াও আরো অনেকগুলো ইনস্টিটিউট আছে যেমন সিআরপি, সাইক, স্টেট এখন আরো ওই যে বিভিন্ন ডিস্ট্রিক্টেও দেখছি কলেজ অফ ফিজিওথেরাপি হচ্ছে। ময়মনসিংহে একটা আছে বা এই যে ঢাকাতেও অনেকগুলো আছে। ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। তো আচ্ছা। সরকারি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা সবসময় বেশি থাকে। বেশি থাকে কেন? কারণ নিটোরের যে পেশেন্ট গুলো অর্থোপেডিক কন্ডিশন বা নিউরোলজিক্যাল কন্ডিশন এর পেশেন্ট গুলো যে আমরা ইন্টার্নের সময় বা ক্লিনিক্যাল প্লেসমেন্ট এর সময় যে দেখেছি, এই ক্যাটেগরির পেশেন্ট মানে টারশিয়ারি লেভেলের একটা হসপিটালে থেকে পড়াশোনা করে সেগুলোর পেশেন্টের ম্যানেজমেন্ট দেখা, সেই পেশেন্ট গুলো নিয়ে হাতে কলমে শেখার যে ব্যাপার, এগুলো আমি মনে করি যে অন্য ইনস্টিটিউট সেগুলো থেকে অবশ্যই পিছিয়ে। যেমন দেখা যাচ্ছে আমরা যখন অর্থোপেডিক মেডিসিনের যখন প্লেসমেন্ট গুলো করেছি বা এই যে নিউরোলজিক্যাল কন্ডিশন এর যে প্লেসমেন্ট গুলো করেছি, সেখানে আমরা যে পেশেন্টের কন্ডিশন গুলো দেখেছি, এটা আমরা নিজের প্রতিষ্ঠানের থেকে দেখা। অন্যান্য ইনস্টিটিউটরাও আসে। তারা দেখা যাচ্ছে যে প্লেসমেন্ট করতে আসে ১ মাস ১.৫ মাসের। কিন্তু আমরা তো সবসময় আমাদের ক্যাম্পাসই ওইটা। এই দিক থেকে আমরা একটু অ্যাডভান্টেজ বেশি পেয়েছি আরকি। আর মাদার ইনস্টিটিউট বা এই সকল ব্যাপারে আমি আসলে বিশ্বাসী না।
আসলে ব্যাপার হচ্ছে কি, গভর্নমেন্ট প্রতিষ্ঠানের অ্যাডভান্টেজ একটু বেশি থাকে, প্রাইভেট ক্ষেত্রে একটু সুযোগ সুবিধা একটু কম থাকে। যেমন প্রপার প্র্যাকটিসের বা পেশেন্ট হ্যান্ডেলিং এর ব্যাপারে রেগুলার একটু দেখা যাচ্ছে যে তারা একটু সুযোগ সুবিধা কম পায়। যেমন আমি গভর্নমেন্ট হসপিটালে একটা পেশেন্টকে সহজেই অ্যাসেসমেন্ট করতেছি বা তাকে ট্রিটমেন্ট দিচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে একটা প্রাইভেট প্রতিষ্ঠানের একজন ইন্টার্ন এটা কারোর সুপারভিশনে থেকে দিতে হয়। এটা এইটা আরকি তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। যেটা আমরা সহজেই করতে পারি আরকি। আর ভালোমতো পড়াশোনা করলে ভালো একজন যদি টিউটর থাকে তার, তাহলে দেখা যাচ্ছে সেও মানে মাদার ইনস্টিটিউট বা উম মানে সরকারি বেসরকারি এটা আসলে ম্যাটার করে না। আর সরকারি বেসরকারি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে মূলত একটা সরকারি প্রতিষ্ঠান মানে সরকার কর্তৃক পরিচালিত, আর আরেকটা হচ্ছে একজন ব্যক্তি মালিকানাধীন পরিচালিত। পার্থক্য আসলে এতটুকুই। আর আরেকটা ব্যাপার, অবশ্যই সরকারি প্রতিষ্ঠানের কিছু ব্যাপার আছে যেগুলো অন্যদের চেয়ে একটু আলাদা। যেমন এখানে কম্পিটিশন হচ্ছে, হিউজ কম্পিটিশন হচ্ছে। এখানে যারা আসছে তারা পিওর মেধাবী। আর জি স্যার। প্রাইভেটেও হয়তো কিছু, কিছু জায়গাতে অ্যাডমিশন সিস্টেম আছে। তারাও মেধাবী। বাট এখানে যারা ৪০ জন মানে দেখা যাচ্ছে ১৫,০০০ ২০,০০০ এর মধ্যে পরীক্ষা দিয়ে ৪০ জনকে তারা কোয়ালিফাই করতেছে। তার মানে অবশ্যই তারা অন্তত বাকিদের চেয়ে অবশ্যই একটু এগিয়ে মেধায়, পরিশ্রমে, চিন্তা ভাবনায়। গভর্নমেন্টের সাথে আসলে আমি মনে করি যে অ্যা কিছু, কিছু ক্ষেত্রে আসলে তুলনা না করাটাই ভালো। তো স্যার আরেকটা কিছু বলবো যে স্যার আমাদের ব্যাচেলর যে প্রোগ্রাম ৪ বছরের ব্যাচেলর প্রোগ্রাম, তো এই প্রোগ্রাম শেষে আমরা ফিজিওথেরাপিস্ট হিসেবে চিকিৎসা দেওয়ার ক্যাপাবিলিটি কতটুকু অর্জন করি আসলে আমরা ৪ বছর পরে? ৪ বছর বলতে কি আপনাকে আরো ইনক্লুড করতে হবে ইন্টার্ন সহ। ইন্টার্ন সহ ইনক্লুড করতে হবে। এটার কারণ হচ্ছে আপনার আমরা ৪ বছরে হিউজ পড়াশোনা আমাদের। আমাদের প্রায় ৪০-৪৬ টার মতো সাবজেক্ট। তো দেখা যাচ্ছে বেসিক সাবজেক্ট গুলো অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি, থেরাপিউটিক এক্সারসাইজ এই টার্ম গুলো এই সাবজেক্ট গুলো আমরা যেভাবে পড়াশোনা করি, পড়াশোনা করার পরে ইন্টার্ন এ গিয়ে আমরা যখন ডিরেক্ট পেশেন্ট এর সম্মুখীন হই, তখন দেখা যাচ্ছে যে আ পেশেন্ট দেখার ক্যাপাবিলিটি আসলে তখন হয়ে যায়। কারণ আমরা তো 2nd ইয়ার থেকেই ক্লিনিক্যাল প্লেসমেন্ট গুলো করি। 2nd ইয়ার থেকে 2nd ইয়ারে, 3rd ইয়ারে, 4th ইয়ারে আমাদের সুপারভাইজারের গাইডলাইন দিয়ে আমরা পেশেন্ট হ্যান্ডেল করি হচ্ছে 2nd ইয়ার থেকেই কিছু, কিছু ক্ষেত্রে ক্লিনিক্যাল প্লেসমেন্ট গুলোতে। তো দেখা যাচ্ছে যে আসলে পাস করার পরে পেশেন্ট দেখতে তেমন অসুবিধা হয় না। তবে হ্যাঁ, পড়াশোনা ঠিকমতো করতে হবে। মানে বেসিক জানা থাকতে হবে, বেসিক ক্লিয়ার থাকতে হবে। একটা পেশেন্টের কিভাবে ডায়াগনোসিস করতে হয়, কিভাবে অ্যাসেসমেন্ট করতে হয়, কিভাবে একটা ট্রিটমেন্ট প্ল্যান দিতে হয়, এই সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। তবে আমি মনে করি যে আসলে পাস করার পরপরই ডিরেক্ট পেশেন্ট ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে অবশ্যই কারোর সুপারভিশনে থাকা প্রয়োজন। কারণ একাডেমিক নলেজ একজন মানুষের যতই ভালো হোক, কিন্তু সে যখন একজন পেশেন্ট হ্যান্ডেল করবে, তখন এর সাথে আনুষঙ্গিক আরো কিছু দরকার হয়, যেটা আসলে বইয়ে থাকে না। সেটা কারোর সুপারভিশন এ থেকে শিখতে হয়। তো আমি মনে করি যে আসলে পাস করার পরপরই ডিরেক্ট নিজে প্র্যাকটিসে যাওয়ার আগে অবশ্যই কারোর সুপারভিশন এর থেকে কিছুদিন প্র্যাকটিস করে কিছু কৌশল আছে সেগুলো শিখে অ্যা তারপরে প্র্যাকটিসে যাওয়া উচিত। ধন্যবাদ স্যার। তো আমরা আমাদের প্রশ্নে ফিরে যাব। তো আমরা চাচ্ছিলাম যে এটা পাবলিক থেকে কিছু প্রশ্ন নিতে স্যার। আপনি যদি অনুমতি দেন। হুম। অবশ্যই সিউর। তো একটা প্রশ্ন হচ্ছে যে নিটোরের এত পরিচিতি কম থাকার কারণ কি? যে এই যে নামের পাশে ডাক্তার লেখা না লেখা নিয়ে এই যে একটা দ্বন্দ্ব, এমবিবিএস টা নিটোরকে কেন সহ্য করতে পারে না? এইটাকে যদি একটু ক্লিয়ার করতেন। অ্যা আচ্ছা, আমি নিটোরের পরিচিতি কম কেন সেটা আমি একটু বলি। আসলে ফিজিওথেরাপি প্রফেশনের যে শুরু এটা অলমোস্ট ৫০ ইয়ারের বেশি। মানে ৫০ বছর পার হয়ে গেছে এই ফিজিওথেরাপি প্রফেশনের। কিন্তু সমস্যা হচ্ছে কি আমাদের লোকবল কম। লোকবল কম বলতে কি? যেমন সারা বাংলাদেশে দেখা যাচ্ছে পূর্বে ছিল মানে সরকারি ইনস্টিটিউট মাত্র ১ টা। সিট মাত্র ৪০ টা। আমরা প্রতি বছর পাস করে বের হয়েছে ৪০ জন। অথচ বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৮ কোটি, ১৭ কোটি।
সেজন্য দেখা যাচ্ছে যে এটার মানে এক প্রকার প্রচারণা কমই। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে আহ এই যে মানে পাবলিসিটির যে একটা সিস্টেমটা, এই পাবলিসিটির সিস্টেমটা ছিল আলাদা। এই যে যেমন সার্কুলার দিত পত্রিকায়, এখন এই সার্কুলার পত্রিকায় দেওয়ার কারণে আমরা কয়জন পত্রিকা পড়ি? কয়জন ওই পত্রিকায় দেখা যাচ্ছে অনেক পেজের একটা পত্রিকা ছোট্ট করে সার্কুলার দেয়, এটা আমরা কয়জন দেখি? এটা যতদিন না আপডেট করা যাবে, মানে অনলাইন বেসড বা বিভিন্ন ক্যাম্পেইন, এগুলো যতদিন না হবে ততদিন আসলে এটা মানে সেরকম ভাবে পরিচিতি পাবে না। এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে এই যে ফিজিওথেরাপি তো একটা চিকিৎসা বিজ্ঞানের একটা আলাদা শাখা, সেপারেট শাখা। কিন্তু দেখা যাচ্ছে কি এই শাখাটাকে সবাই ইউজ করে। একজন অর্থোপেডিক সার্জন সে ফিজিওথেরাপি প্র্যাকটিস করে, একজন নিউরোমেডিসিন, নিউরোসার্জন আর ফিজিক্যাল মেডিসিন তো আছেই। তারা সবাই ফিজিওথেরাপি প্রেসক্রাইব করে। কিন্তু ফিজিওথেরাপি যে একটা প্রফেশন, এটার জন্য যে আলাদা কোয়ালিফিকেশন, আলাদা এক্সপার্ট আছে, এগুলো তারা এক্সপোজ করে না। কারণ কি আমরা তো বাংলাদেশে বেশিরভাগই আসলে আমরা আহ নিজেকে আসলে সব জানতা এরকম মনে করি আরকি। সেজন্য দেখা যাচ্ছে যে আহ এই রেফারিং সিস্টেম নাই। সেজন্য দেখা যাচ্ছে যে পেশেন্টের মধ্যে একটু অ্যাওয়ারনেস কম। আর আরেকটা ব্যাপার হচ্ছে বর্তমানে তো আমরা YouTube, Facebook এগুলোতে তো দেখি। কোন একটা সমস্যা হইলো, ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট কি? এগুলোর তো মানে পরামর্শ দেওয়ার লোকের অভাব নেই। এগুলো হচ্ছে মানে এই পরিচিতি কম থাকার একটা কারণ। তবে বর্তমানে দেখা যায় আমি যখন নিটোরে ভর্তি হয়েছি ২০১৬-১৭ সালে, তখন দেখা গেছে যে মানে মানুষকে বোঝানো লাগতো যে আমি ফিজিওথেরাপিতে পড়ি, এটা কি, এটার কাজ কি, এগুলো মানুষকে বোঝানো লাগতো আরকি। কিন্তু দেখা যাচ্ছে যে কোভিড এর পরে বিশেষ করে রেসপিরেটরি ফিজিওথেরাপি এত জনপ্রিয় হয়ে পড়েছিল যে দেখা যাচ্ছে এখন আর বোঝাতে হয় না। মানে ফিজিওথেরাপিস্ট বললেই মানুষ একটা তাদের মধ্যে একটা চিন্তা আসে যে না ফিজিওথেরাপিস্ট এটা কাজ করে। যেমন দাঁতের ডাক্তার বলতে আমরা কি বুঝি? ওরা দাঁত নিয়ে কাজ করে। যেমন একজন মেডিসিন ডাক্তার সে কি নিয়ে কাজ করে? একজন অর্থোপেডিক সার্জন তার কাজ কি? এরকম বর্তমানে ফিজিওথেরাপিটাও হাইলাইট হচ্ছে। এবং তারা মানে মানুষজনও এখন অনেক সচেতন, এডুকেটেড। তারা Facebook হোক বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে হোক বা দেখা যাচ্ছে এরকম অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রামও হচ্ছে এখন বর্তমানে। বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে এগুলো এরেঞ্জ করছে। সেজন্য দেখা যায় যে মানুষজনকে ফিজিওথেরাপি বললে তারা অন্তত বোঝে যে ফিজিওথেরাপি ব্যাপারটা কি। আর আরেকটি ব্যাপার যেটা বলবো, এই যে প্রিফিক্স যে ইস্যুটা, প্রিফিক্স ইস্যু নিয়ে আসলে এটা অ্যা বাংলাদেশ তো সেজন্য আসলে মানে জোর যার মুল্লুক তার এরকম টাইপের আরকি। কারণ দেখা যাচ্ছে যে আমাদের আবুল হোসেন স্যার ছিলেন ফিজিওথেরাপি প্রফেশনের বাংলাদেশের যে ১ম প্রফেসর। উনি কিন্তু একজন গভর্নমেন্ট প্রফেসর ছিলেন। উনি চট্টগ্রাম মেডিকেলে। উনি উনার নিয়োগ বিধি এবং সরকারি গ্যাজেটে উনি প্রিফিক্স সহকারে উনার নাম। মানে ফিজিওথেরাপিতে যে প্রিফিক্স লেখে না বা লিখতো না এরকম না। ফিজিওথেরাপির ফিজিওথেরাপিস্টরা বাংলাদেশে এবং আশেপাশের সব দেশগুলোতেই দেখা যাচ্ছে যে তারা প্রিফিক্স ইউজ করত। ডক্টর, ডক্টর তারপরে স্পেসিফিকেশন এর জন্য ফিজিক্যাল থেরাপিস্ট বা ফিজিওথেরাপিস্ট এগুলো হয়তো আইডেন্টিফিকেশন এর জন্য তারা সাফিক্স বা নিচে কিছু একটা লিখতো মানে ফিজিশিয়ান থেকে আলাদা হওয়ার জন্য। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে ২০১০ সালে এই যে বিএমডিসির যে একটা রুলস করে, কিন্তু বিএমডিসির রুলসটা হচ্ছে একমাত্র বিএমডিসির জন্যই। যেমন বিএমডিসি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, এই মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের আন্ডারে যারা আছে যেমন এমবিবিএস রা আছে, বিডিএস রা আছে, স্যাকমোরা আছে, ডিএমএফ রা আছে, এরা আছে। এবং যারা ওই কাউন্সিল কর্তৃক নিয়ন্ত্রিত তাদের মধ্য থেকে তারা হচ্ছে ডক্টর প্রিফিক্স ইউজ করতে পারবে না এমবিবিএস এবং বিডিএস ছাড়া। কিন্তু দেখা যাচ্ছে এটা তারা ওভারঅল বাংলাদেশের সব প্রফেশনের উপর এটা চাপাই দিচ্ছে। এটা আসলে অবশ্যই জুলুম এবং অন্যায়। আর আমরা এটার প্রতিবাদ করতে পারছি না। কারণ আমাদের কমিউনিটি ছোট। আমরা যেখানেই এটার জন্য আবেদন নিয়ে যাই সেখানে একজন এমবিবিএস বসে থাকে। আর তারা কখনোই চায় না যে তারা ছাড়া অন্য কেউ স্বাধীনভাবে, খোলাভাবে প্র্যাকটিস করুক। তারা চায় তারা সবসময় সুপিরিয়র থাকুক। এটা কিছু সংখ্যক চায়। তবে বেশিরভাগ এমবিবিএস রাই আছে যারা ফিজিওথেরাপির প্রতি পজিটিভ। যেমন আমি আমার কর্মক্ষেত্রে কাজ করছি, তারা যথেষ্ট পজিটিভ। এখন আরেকটা ব্যাপার হচ্ছে এই বিএমডিসির যে আইন, এই আইনটা তারা চাপাচ্ছে সবার উপরে যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডক্টর প্রিফিক্স ইউজ করতে পারবে না। কিন্তু আপনি হোমিওপ্যাথিক যারা প্র্যাকটিস করে, যারা হচ্ছে আ
এই যে ভেটেরিনারি যারা প্র্যাকটিশনার আছেন, যারা বাংলাদেশে তো এটা অস্টিওপ্যাথিক ট্রিটমেন্ট নাই, যারা অস্টিওপ্যাথিক যারা ট্রিটমেন্ট করে, এরা দেখবেন বিদেশে হোক সব জায়গাতেই তারা প্রিফিক্স ইউজ করছে। এবং ইন্ডিয়াতে দেখবেন এরা হচ্ছে অ্যালাইড হেলথের একটা অ্যাসোসিয়েশন আছে, ওদের কাউন্সিল আছে, সেখানে তারা প্রিফিক্স ইউজ করছে ডিআর, ডক্টর, এবং সাফিক্স হিসেবে তারা পিটি ইউজ করছে। আমাদের পাশের দেশ ইন্ডিয়া, ইন্ডিয়ার তারা এত কিছু ফলো করছে, কিন্তু এই জিনিসটা তারা ফলো করবে না। এখন বর্তমানে আমাদের এই বিএমডিসির যে অ্যাক্ট আছে 2010-এর ডক্টর প্রিফিক্স নিয়ে, এটার বিরুদ্ধে আমাদের রিট পিটিশন আছে, এবং সে অনুযায়ী দেখা যাচ্ছে যে আমরা প্রিফিক্স ইউজ করছি এবং এতে আইনি কোনো জটিলতা নাই। কিন্তু সোশ্যাল ভাবে, সামাজিক ভাবে তারা অনেকভাবে আমাদের আক্রমণ করে, কিন্তু এটা আসলে আমরা তো প্রতিবাদ করতে পারি না। তো দেখা যাচ্ছে যে আমাদের কিছু করার নেই, আমাদের অ্যাসোসিয়েশন আছে, তারা এগুলো নিয়ে কাজ করছে, আশা করি এটি দ্রুতই সমাধান হয়ে যাবে। জি স্যার, ধন্যবাদ। আমাদের আসলে অনেক প্রশ্ন আমাদের অডিয়েন্সে, তো স্যার আমরা আর একটা প্রশ্ন জানতে চাচ্ছি। আচ্ছা। যে বিসিন ফিজিওথেরাপি, যে গ্রামে আমাকে অনেকেই বলছে ফিজিওথেরাপিরা ম্যাসাজ করে রেগুলার, এটা কি সত্যি? হ্যাঁ, হ্যাঁ, এটা অবশ্যই সত্যি। সফট টিস্যু রিলিজ আছে না, আমাদের তো টেকনিক আছে, সফট টিস্যু মোবিলাইজেশন, তাই না? ডিপ ট্রান্সভার্স ফিকশন, এগুলো তো দিস ইজ ওয়ান কাইন্ড অফ মাসাজ, বাট এটা একটা থেরাপিটিক ওয়ে, এটা থেরাপিটিক ওয়েতে একটা বৈজ্ঞানিক ভাবে আমরা এগুলো করি। আর এই যে মাসাজ যে ব্যাপারটা, এগুলো আসলে এটার কারিগর আসলে আমরাই। আমরাই কেন, আমাদের যারা সিনিয়ররা আছেন, এটা আমি ওপেনলি বলবো, আমাদের যারা সিনিয়ররা আছেন এরা কি করতো, এরা চেম্বার খুলতো। চেম্বার খুলে বর্তমানেও কিন্তু তারা করছে এগুলো। আমাদের যারা লিজেন্ডারি সিনিয়র আছে তাদের প্রত্যেকের চেম্বার এরকম আছে। তারা কি করে, প্রেসক্রিপশন করে দেয়, এসএসসি পাস, ইন্টার পাস, আয়া বুয়া এদেরকে ট্রেন করায় যে এটা এভাবে করতে হয়, ওটা ওভাবে করতে হয়। এরা হচ্ছে, উনি প্রেসক্রাইব করে, আর সিনিয়ররা হচ্ছে গিয়ে কি করে, এই এই আয়া বুয়া বা এসএসসি পাস, ইন্টার পাস, এদেরকে ১-১.৫ মাস ২ মাসের ট্রেনিং করিয়ে ওদের দিয়ে এই এই এক্সারসাইজ গুলো করায়, এই মাসাজ, এই থেরাপি গুলো দেওয়ায়, মানে ম্যানুয়াল থেরাপি যেটা এক্সারসাইজ থেরাপি, এগুলো করায়। এখন এই ভদ্রলোক যখন সেন্টারে গিয়ে ডক্টরের, ফিজিওথেরাপি ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী যখন থেরাপি দিচ্ছে, তখন সে নিজেকে ফিজিওথেরাপিস্ট বলে পরিচয় দিচ্ছে। এবং বিশেষ করে তারা যখন বাসায় গিয়ে রোগী দেখে তখন ফিজিওথেরাপিস্ট বলেই পরিচয় দেয়। এবং যেসব সিনিয়ররা বা ডক্টররা যারা কমিশন খায়, মানে একটা পেশেন্টকে যদি ৳২,০০০ হয়, দেখা যাচ্ছে 40% বা 30% ওই যে যায় তাকে দেয়, বাদ বাকিটা সে নেয়। কমিশন যারা খায় তারাও ওই পেশেন্টদেরকে থেরাপিস্ট বলেই পাঠায় যে আমার ফিজিওথেরাপিস্ট যাচ্ছে। অথচ কিন্তু সে টেকনিশিয়ানও না। এরকম আমি নিজের চোখে অনেক দেখেছি। এখন রুট লেভেলে যারা আছে, যেমন গ্রাম অঞ্চলে বা উপজেলা পর্যায়ে যারা ফিজিওথেরাপি প্র্যাকটিস করে, আপনি খোঁজ নিয়ে দেখবেন বেশিরভাগেরই কোয়ালিটি নাই। তারা ফিজিওথেরাপি ডক্টর না। তাদের বেসিক কোনো ফিজিওথেরাপির কোনো জ্ঞান নাই। তারা এই চেম্বারে থেকে শিখে গিয়ে এলাকায় গিয়ে সেন্টার দিয়ে বসছে। এখন তারা তো ওই মাসাজ ছাড়া, একটু টানাটানি ছাড়া তো কিছু জানে না। এখন এগুলোই একটা রোগী যখন যাবে, তখন এই রোগীকে তো এগুলাই অ্যাপ্রোচ করবে। সে তো চোখে দেখতেছে যে না, সে ফিজিওথেরাপিস্ট বলে পরিচয় দিচ্ছে এবং কাজ করতেছে এই। সেজন্যই দেখা যাচ্ছে যে এই মানুষের এই যে সোশ্যাল যে ব্যাপারটা, সামাজিকভাবে যে অবক্ষয় একটা প্রফেশনের, এটাই। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের সরকারি হসপিটাল গুলোতে, টারশিয়ারি থেকে শুরু করে অন্যান্য যে হসপিটাল গুলো আছে, সে হসপিটাল গুলোতে আপনি দেখবেন যে ফিজিওথেরাপি ডক্টরদের কোনো নিয়োগ নাই। এখানে সব আছে ডিপ্লোমা। এসএসসি পাস করে তারা ৩ বছর বা ৪ বছরের তাদের একটা ডিপ্লোমা কোর্স আছে। তারা ডিপ্লোমা করে। ডিপ্লোমা করার পরে তারা হচ্ছে সরকারি হাসপাতালে তাদের নিয়োগ আছে, এবং ফিজিক্যাল মেডিসিনের আন্ডারে তারা কাজ করে। ফিজিক্যাল মেডিসিন প্রেসক্রাইব করে দেয়, সে অনুযায়ী তারা থেরাপি দেয়। এখন ফিজিওথেরাপি ডিপ্লোমা হচ্ছে, তারা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ফিজিওথেরাপিতে। তাদের কাজ হচ্ছে আমাদের যে ফিজিওথেরাপি যে ডিভাইস গুলো আছে, ইনস্ট্রুমেন্ট গুলো আছে, সেগুলোতে অ্যাসিস্ট করা। এখন তারা যখন একজন থেরাপিস্টের রোল প্লে করে, তখন কি দাঁড়ায়? এখন ধরেন আমি একজন ফিজিওথেরাপি চিকিৎসক, আমি যদি সার্জারি করি, ব্যাপারটা কেমন হবে? জি স্যার। এখন আমি সার্জারি ভুল করলাম, বা দেখা যাচ্ছে একটা ইনসিশন ভুলভাবে দিলাম। দেওয়ার পরে আমি বললাম যে এই এভাবেই দেয়। ইনসিশনটা এভাবেই দেয়। তাহলে ওই রোগী কি ভাববে?
যে সার্জারি আসলে বোধহয় এরকমই। মানে আমি বুঝাতে পারলাম কিনা, ব্যাপারটা এরকমই। দেখা যাচ্ছে ওই আনকোয়ালিফাইড যারা ট্রিটমেন্ট দিচ্ছে বর্তমানে, মানে এটা বৃহৎ একটা জনগোষ্ঠীকে কিন্তু আনকোয়ালিফাইড লোকজন ট্রিট করতেছে। সেটা উপজেলা পর্যায়ে হোক, সরকারি হাসপাতালে হোক, বা যে কোনো জায়গায় হোক। আমাদের পার্সোনাল চেম্বার গুলোতেও এগুলা হচ্ছে। এখন ক্লোজ কন্টাক্টে যাচ্ছে কিন্তু পেশেন্ট এই আনকোয়ালিফাইড লোকদের সাথে। তার মানে তার ধারণাটা কি হবে? ভুল ধারণা। আমি একটা জায়গায় প্র্যাকটিস করেছি। আমি এক জায়গায় প্র্যাকটিস করেছি। সেখানে আমি তো মানে ট্রেনি হিসেবে ছিলাম আরকি। তো দেখা যাইত ওইখানে আমি কিছু ডিপ্লোমার সাথে ওরা ওরা কাজ করত। আমি দেখতাম বা করতাম, কয়েকদিন গিয়েছিলাম আরকি। তো দেখতাম যে ওরা যে পেশেন্টই আসুক, স্যার প্রেসক্রাইব করে দিচ্ছে। ওরা ট্রিটমেন্ট এক্সারসাইজ একই এক্সারসাইজ। জোরে, জোরে টানতেছে, জোরে, জোরে ডলা দিচ্ছে। হ্যাঁ? এগুলা। রুগী তো মনে করতেছে যে বোধহয় এটাই ফিজিওথেরাপি, এবং সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে আমি এগুলাকে কিছু বলতে পারতাম না। যে ভাই এভাবে না এভাবে করেন, এগুলা বলা যায় না। কারণ কি ওই যে স্যার শিখাইছে তাদের এভাবে। হ্যাঁ? মেইন সমস্যা হচ্ছে এইটা। আমরা নিজেরাই ভুল মেসেজ দিচ্ছি হচ্ছে পেশেন্টদেরকে। কিন্তু বর্তমানে যারা এডুকেটেড পেশেন্ট যারা আছে, যেমন আমি যেখানে প্র্যাকটিস করছি, এখানে যারা পেশেন্ট আসে বেশিরভাগই সব স্টাডি করে আসে, এবং তারা তাদের হিউজ নলেজ ফিজিওথেরাপি সম্পর্কে। তো দেখা যাচ্ছে যে এই অ্যা তাদের মানে দেখলে আসলে বোঝা যায় যে তারা কতটা সচেতন। কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশে তো সবাই এরকম সচেতন না। আমাদের সচেতন করতে হবে। সর্বপ্রথম আগে আমাদের নিজেদের ঠিক করতে হবে। নিজেদের কাজকর্ম যেগুলো আছে, আমরা যেভাবে একটা জিনিস পরিচালনা করি, এটার প্রপার একটা গাইডলাইন লাগবে। কিন্তু বর্তমানে তো কোনো গাইডলাইন নাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমি আমার সাথে একজন অ্যাসিস্ট্যান্ট রাখছি। যেমন আমার যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে, আমি কি ট্রিটমেন্ট করি ও তো দেখে। ও কিন্তু জানে যে কোন রোগের ক্ষেত্রে আমি কি করছি। এখন ও যদি বাইরে একটা সেন্টার খুলে বসে, ওকে যে বন্ধ করব সে গাইডলাইন কিন্তু আমাদের নাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। একজনের মনে চাইলো, সে YouTube থেকে ২ টা এক্সারসাইজ শিখে সে ফিজিওথেরাপি প্র্যাকটিস শুরু করে দিল। এই জিনিসগুলোর জন্য দেখা যাচ্ছে আমাদের নেগেটিভ অ্যা মানে দিকগুলো একটু বেশি চোখে পড়ে, বা হচ্ছে দেখা যাচ্ছে যে এই যে মানুষ ভুল মেসেজ যায়, এইজন্য বেশি অসুবিধা হয় আরকি প্রফেশনের ক্ষেত্রে। তো আমরা আমাদের মূল আলোচনায় আবার ফিরে যাব। তো জি। আমাদের যে ডাক্তাররা আছেন, ওনারা হচ্ছে মেডিসিন দিয়ে থাকেন, মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট দিয়ে থাকেন। তো সেক্ষেত্রে আমাদের ফিজিওথেরাপি যে প্রসিডিউর, এটা কিরকম হয়ে থাকে সেক্ষেত্রে? খুব সহজ হিসাব। ফিজিওথেরাপি এটা তো আর এমনি আসে নাই। এটা তো জাদুবিদ্যার মাধ্যমে পাওয়া সাবজেক্ট না, তাই না? এটার অবশ্যই একটা এভিডেন্স বেসড প্র্যাকটিস আছে। যেমন আমি আপনাকে একটা জিনিস বুঝাই, যে আপনার মাসকুলার পেইন, আপনি মাসকুলোস্কেলেটাল পেইন হলে আপনি একটা ব্যথার ওষুধ খেলেন। যেমন ধরেন আপনি একটা প্যারাসিটামল খাইলেন। এই প্যারাসিটামলের কাজ কি? প্যারাসিটামল যাবে ফ্রি নার্ভ এন্ডিং গুলা, মাসলের সাথে যে ফ্রি নার্ভ এন্ডিং গুলো আছে, সেগুলাকে এই যে নিউরোট্রান্সমিটার এর মাধ্যমে যে পেইন পাথওয়ে আছে, পেইন পাথওয়েটাকে ব্লক করে দিবে। এই ব্লক করে দিলে কি হবে? এই ব্যথাটা আপনার ব্রেইন পর্যন্ত পৌঁছাবে না। এটা হচ্ছে ব্যথার ওষুধের কাজ। এখন আমরা কি করি? ব্যথা কমানোর জন্য মাসলে আমরা ডিপ ফ্রিকশন দেই। ডিপ ফ্রিকশন দিলে কি হয়? আপনার এই যে ফ্রি নার্ভ এন্ডিং এর যে ওই যে আলফা ফাইবার, ডেল্টা ফাইবার গুলো আছে, এই ডিপ ফ্রিকশন এর কারণে ওইখানে এক ধরনের মাসেলের মধ্যে, আপনার ডিপ ফ্রিকশন এর কারণে এক ধরনের ওই এনজাইম নিঃসরণ হয়। এবং সেটারও কাজ হচ্ছে ওই নিউরোট্রান্সমিটারকে ব্লক করা। আল্টিমেটলি আমার ব্যথা কমাতে গেলে নিউরোট্রান্সমিটারের ওটাকে ব্লক করতে হবে। এখন দেখা যাচ্ছে যে ওটা ব্লক করতে গেলে আমি ওষুধ খাচ্ছি, এবং আমার ফিজিওথেরাপি টেকনিক হচ্ছে আমি ডিপ ফ্রিকশন দিব, হালকা মাসাজ করব, কিছু স্ট্রেচিং করব, করে আমি ব্যথাটাকে কন্ট্রোল করব। এটা হচ্ছে মানে একদম পিওর বৈজ্ঞানিক ভাবে আরকি করা যায়। আর হচ্ছে ওষুধের মাধ্যমে যেটা কিছু ডিজিজ আছে যেগুলো আপনি ওষুধের মাধ্যমে কিভাবে কারেকশন করবেন? যেমন পোস্ট সার্জিক্যাল স্টিফনেস গুলো আছে। সার্জারির পরে হাঁটু শক্ত হয়ে যায়, বা প্যারালাইসিস রোগী, বা দেখা যাচ্ছে যে অটিজম বাচ্চারা যারা আছেন, বা দেখা যাচ্ছে যে ক্রনিক পেইন গুলোর ক্ষেত্রে চিন্তা করেন যদি, তাহলে সেক্ষেত্রে তো আসলে ব্যথার ওষুধে তো আহামরি কোনো কাজ হয় না। সেক্ষেত্রে আপনাকে হয় সার্জিক্যাল প্রসিজার এ যেতে হবে, অথবা ফিজিওথেরাপিতে আসতে হবে। এবং সার্জিক্যাল প্রসিজার এ তো কিছু লিমিটেশন আছে। যারা ধরেন হাইপারটেনশন এর পেশেন্ট, যাদের সিকেডি আছে, কিডনি ডিজিজ আছে, অ্যাসোসিয়েটেড আরো কোমরবিডিটিস আছে যাদের, যারা সার্জারি করতে পারে না, বয়স বেশি বা বয়স অনেক কম। সেক্ষেত্রে সেক্ষেত্রে তো পেইন ম্যানেজমেন্ট এর জন্য আপনাকে অল্টারনেটিভ একটা ওয়ে খুঁজতে হবে। সেক্ষেত্রে ১ম পছন্দ হচ্ছে ফিজিওথেরাপি।
ধন্যবাদ স্যার। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাব। নিটোরে এসে অনেকে স্টুডেন্ট হিসেবে হতাশায় ভোগে আসলে, যে আমাদের এই হতাশায় ভোগাটা কতটুকু যৌক্তিক, পড়াশোনার শেষে আসলে কেরিয়ারটা কেমন হয়, স্যারের কাছে একটা প্রশ্ন থাকবে। নিটোরে এসে হতাশার কিছু নাই। আমরা হতাশ হই কখন? বায়াসড হয়ে। মানে বায়াসড ব্যাপারটা তো বুঝো। বায়াসড হই যখন, তখন আমরা হতাশ হই। যখন আমাদের উচ্চাকাঙ্ক্ষা বেশি থাকে, তখন আমরা হতাশ হই। সাপোজ আমি একটা এক্সাম্পল দিই। আমি যখন একা থাকি বা আপনারা যখন একা থাকেন, ঘরের মধ্যে থাকেন, তখন আপনি এই গেঞ্জি পরে আছেন না ভালো একটা পাঞ্জাবি পরে আছেন, এগুলো কিন্তু ম্যাটার করে না। ম্যাটার করে কখন? যখন আপনি বাইরে যান। তখন আপনাকে একটা ভালো ড্রেস পরতে হবে। মানে এই যে হতাশার যে ব্যাপারটা, চাহিদার যে ব্যাপারটা, এটা আসলে পারিপার্শ্বিক অবস্থা থেকে আসে। এখন আমি নিটোরে ভর্তি হলাম ফিজিওথেরাপিতে গ্র্যাজুয়েশন করার জন্য। আমি কম্পেয়ার করি হচ্ছে এমবিবিএস দের সাথে। এমবিবিএস টা যে স্টাইলে চলে, আমি সেই স্টাইলে চলতে চাই। এমবিবিএস টা যেভাবে মেইনটেইন করে সবকিছু, আমি সেভাবে করতে চাই। তাহলে তো হবে না। আমার যে কাজ, আমার যে স্টাডি, এগুলো আমাকে ভালোভাবে করতে হবে। আর আসলে এমবিবিএস যারা পড়ে বা দেখা যাচ্ছে যারা বুয়েটে পড়ে, এদের ভিতরে হতাশা কাজ করে। হতাশা আসলে নিজের ইন্টারনাল ব্যাপার। এটাকে মানে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করতে হবে বলতে কেমন? আপনি নিটোরে ভর্তি হয়েছেন, আপনি একজন স্টুডেন্ট। আপনার কাজ হচ্ছে পড়াশোনা করা। ফিজিওথেরাপিতে ভর্তি হয়েছেন, ফিজিওথেরাপির নারী নক্ষত্র, পড়াশোনার সিলেবাস, এগুলো একদম আয়ত্ত করা। আপনি যদি ভালো করে পড়াশোনা করেন, আপনার যদি ভালো নলেজ থাকে, আপনার যদি ভালো অ্যা একজনের সুপারভিশনে যদি থেকে শিখতে পারেন, তাহলে হতাশার কিছু নাই। মানে আমি এটা মনে করি। কারণ আমাদের অনেক ফ্রেন্ডরা আছে বা আমাদের অনেক সিনিয়ররা আছে, যারা খুবই ভালো পজিশনে আছে। আমি আমি আমার জীবনে এই নিটোরের বা অন্য ফিজিওথেরাপি প্রফেশনাল যারা আছে, কারোর মুখে কখনো দুঃখের কথা শুনি নাই। সবাই ভালো আছে আল্লাহর রহমতে। সবাই ভালো আছে। কম বেশি সবাই ভালো আছে। কিন্তু সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে কি? যে আমরা ওই যে সোশ্যাল রেসপেক্ট থেকে আমরা একটু পিছিয়ে আছি। সেজন্য আমরা একটু হতাশায় পড়ি। আর আরেকটা ব্যাপার হচ্ছে গভর্নমেন্ট জব। এটার জন্য আমরা অনেকে হতাশায় পড়ি। কারণ কি? ডক্টর শুনলেই মানুষ জিজ্ঞেস করে যে আপনি কোন হসপিটালে চাকরি করেন? এটা একটা এটা একটা বিশাল ইমেজ ইস্যু আরকি। সেজন্য দেখা যায় আমরা হতাশায় পড়ি। আরেকটা ব্যাপার হচ্ছে যারা ডক্টর আছে, এরা তো সবসময় একটু নেগেটিভ ভাবে তো করছেই। সাপ্রেস। এটাও একটা ব্যাপার। তবে আপনার যদি নলেজ থাকে, আপনার যদি এক্সপার্ট হন, আপনার যদি এক্সপার্টিস থাকে কোনো ব্যাপারে, তাহলে সবাই আপনাকে আপনার স্কিল দেখে রেসপেক্ট করতে বাধ্য। যেমন যেমন আমি নিটোরে পড়ার সময় আমি যে সকল অর্থোপেডিক সার্জন বা স্পাইন সার্জনদের কাছে শিখেছি, ইন্টার্ন করেছি, তাদের সাথে ঘুরেছি, কথা বলেছি, তাদের সাথে দীর্ঘদিন ছিলাম প্রায় ১ বছরের মতো। তারা কিন্তু আমার ব্যাপারে খুব পজিটিভ এবং তারা বলে যে প্রিফিক্স ইটস ডাজন্ট ম্যাটার। কারণ কি? তোমার কাছে কেউ সার্জারি করাতে যাবে না। আমার কাছে কেউ সার্জারির জন্য আসবে? আমার কাছে কেউ এই ক্যান্সারের মেডিসিন লিখতে আসবে? তা আসবে না। আমার কাছে ফিজিওথেরাপি নেওয়ার জন্যই আসবে। সেজন্য প্রিফিক্স ডাজন্ট ম্যাটার। তুমি তোমার মতো নলেজ বাড়াও, তোমার মতো জ্ঞান অর্জন করো। পেশেন্ট তোমাকে খুঁজে নিবে। এটা হতাশার কিছু নাই। আর আরেকটা ব্যাপার হতাশার কথা বলি, সেটা হচ্ছে যারা পড়াশোনা করে না এরা হতাশ থাকে বেশি। সেজন্য পড়াশোনা করতে হবে। আর হতাশাটা এটা আসলে একটা শয়তানের ফাঁদ। ধর্মীয় ব্যাপারে বলি এটা শয়তানের ফাঁদ। ডিপ্রেশন, এনক্সাইটি এগুলো ডিজিজ বলে অনেকে। কিন্তু হতাশাটা পুরাটাই একদম শয়তানের ফাঁদ আমার কাছে মনে হয়। সেজন্য যে ধর্ম অনুসারে প্রার্থনা করবে, নামাজ কালাম পড়বে, আল্লাহর কাছে হতাশার থেকে পরিত্রাণ চাবে। আল্লাহই সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। সেজন্য হতাশ হওয়া যাবে না। একটা প্রফেশনের সব প্রফেশনেরই ভালো কিছু আছে। যারা এই যে অ্যা ঢাকা ইউনিভার্সিটিতেই একটা সাবজেক্ট আছে না কোল ভাষা, কোল ভাষায় যারা অনার্স করে, এদের ভবিষ্যৎ কি? আপনি চিন্তা করে দেখেন। বিসিএস ছাড়া সরকারি কোনো চাকরি আছে বা নাই। তাইলে আর আপনি তো একটা মেডিকেল সেক্টরের একটা প্রফেশনাল সাবজেক্টে পড়ছেন। আপনি পাশ করে বের হইলেও আপনি যদি নিজেও একটু প্র্যাকটিস শুরু করেন টুকটাক, আপনার ভাতের অভাব হবে না। আপনার সম্মানের অভাব হবে না। তো হতাশার কিছু নাই। আপনি নরমালি চিন্তা করেন আপনার গ্রামে
যারা ওষুধের দোকানদার আছে, ওষুধ বিক্রি করে, ওদেরই তো মানুষ ডক্টর বলে সম্বোধন তো করেই, তাদের কত সম্মান। যারা ওষুধের দোকানদার আছে। আর আপনার তো একটা সার্টিফিকেট হবে। আপনি তো একজন সার্টিফাইড ফিজিওথেরাপি প্র্যাকটিশনার হবেন। তাহলে আপনার অবশ্যই সোশ্যাল স্ট্যাটাস অবশ্যই সবার চেয়ে একটু বেটার হবে। সেই ক্যাটেগরিতে হবে। কিন্তু রেসপেক্ট এটা আসলে নিজের স্কিলের উপর, নিজের কোয়ালিটির উপর এটা আসলে ডিপেন্ড করে। সেজন্য হতাশ হওয়ার কিছু নাই। আপনারা চেষ্টা করেন ইনশাল্লাহ। এই ফিজিওথেরাপি প্রফেশন আগে যেরকম ছিল তার চেয়ে আপগ্রেড হচ্ছে, ভবিষ্যতে ইনশাল্লাহ আরো আপগ্রেড হবে। আর আপগ্রেড করার জন্য সিনিয়ররা তো আছেই। তারা চেষ্টা করছে সবসময়। ধন্যবাদ স্যার। আমরা পরবর্তী প্রশ্নে যাব। প্রশ্ন আছে। যে নিটোরে থাকা অবস্থায় কোনো ইন্টারন্যাশনাল কোর্স করতে হয় নামের পাশে টাইটেল বাড়ানোর জন্য? নো, 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 নো। এটা এটা সম্পূর্ণই এটা আমি মনে করি আনএথিক্যাল। কারণ আপনি ফিজিওথেরাপিতে গ্র্যাজুয়েশন করছেন। আপনার ৫ বছরের কোর্স। আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় কিছু কিছু ক্লিনিক্যাল প্লেসমেন্টে স্কিল বাড়ানোর জন্য করতে পারেন। বাট এই যে নামের পাশে টাইটেল বাড়ানোর জন্য আপনার যে কোর্সগুলো সেগুলো আপনাকে গ্র্যাজুয়েশনের পরে করাটাই ভালো। পরে করতে হবে। এখন ধরেন আমি একটা ম্যানুয়াল থেরাপির উপর দেখা যাচ্ছে আমি একটা কোর্স করতেছি। হ্যাঁ? সার্টিফিকেট ইন ম্যানুয়াল থেরাপিটা করতেছি। এখন এটা যদি আমি ধরেন এই স্টুডেন্ট থাকা অবস্থায় করে এখন যদি নামের পাশে যুক্ত করি এটা হবে? হবে না। সেজন্য আপনি যদি নামের পাশে কিছু যুক্ত করতে চান অবশ্যই সেটার অথেন্টিক একটা ইনস্টিটিউট থেকে করতে হবে, রেজিস্টার্ড ইনস্টিটিউট থেকে। এবং সেটা নামের পাশে যুক্ত করতে হলে আপনাকে অবশ্যই এটা গ্র্যাজুয়েশন শেষ করার পরে তারপরে করতে হবে। আপনি ইন্টার্ন থাকা অবস্থায় করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি ছোট, ছোট ওয়ার্কশপ গুলোতে অ্যাটেন্ড করতে পারেন। আমাদের তো ফিজিওথেরাপি ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন থেকে তো বিভিন্ন ওয়ার্কশপের ব্যবস্থা করে। সেগুলোতে অ্যাটেন্ড করতে পারেন ফর ইওর নলেজ এর জন্য। বাট যদি টাইটেল যুক্ত করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা রিনাউন্ড একটা অথেন্টিক ইনস্টিটিউট থেকে একটা ডিগ্রি নিয়ে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে তারপরে এটা এড করাটাই সবচেয়ে বেশি ভালো। ধন্যবাদ স্যার। এ থেকে আসবো যে আমরা মানে স্বতন্ত্রভাবে ফিজিওথেরাপিস্টরা প্র্যাকটিস করতে পারে কিনা বা রুগী দেখতে পারে কিনা, এটা যদি বলতে। শিওর। আমি আপনাকে বলি স্বতন্ত্রভাবে ফিজিওথেরাপি প্র্যাকটিসে আপনাকে কেউ আটকাতে পারবে না। পৃথিবীর কেউ না। আপনি পিওর ফিজিওথেরাপি প্র্যাকটিস করবেন, এটাতে পৃথিবীর কেউ আপনাকে বাধা দিতে পারবে না। কিন্তু আপনাকে অবশ্যই আপনার ইথিক্যাল প্র্যাকটিস করতে হবে। আপনি উপরে আপনার নাম লেখা ডক্টর, আমি যদি লিখি ডক্টর এমডি মনিরুজ্জামান ফিজিক্যাল থেরাপিস্ট, এখন আমি দেখা গেছে যে শুধু ড্রাগ প্র্যাকটিস করছি। তাহলে এটা তো অবশ্যই ফিজিশিয়ানদের মনে আঘাত দিবে যে উনি একজন ফিজিওথেরাপিস্ট হয়ে ড্রাগ প্র্যাকটিস করে। তবে হ্যাঁ, ওটিসি কিছু ড্রাগ আছে, এগুলো ইউজ করা যায়। যেমন আমরা সাপ্লিমেন্টারি কিছু ইউজ করি ভিটামিন টাইপের। আমরা যদি দেখা যাচ্ছে যে সিভিয়ার পেইন যদি হয়, সেক্ষেত্রে আমরা ২-১ টা NSAID এর কিছু ড্রাগ লিখি। এগুলো প্র্যাকটিস করি। মানে ওটিসি ড্রাগ গুলো প্র্যাকটিস করি। বাট ঢালাওভাবে ওষুধ লেখা যাবে না। তখনই আপনি অন্যের রোষানলে পড়বেন। এমবিবিএস আপনাকে দেখতে পারবে না, মামলা করবে। তারপরে সিভিল সার্জন এসে রেড দিবে। এই যে আমাদের মধ্যে যে আনওয়ান্টেড কিছু ব্যাপারগুলো হয়, এগুলো আসলে এজন্যই হয়। আমরা ইথিক্যাল প্র্যাকটিস করি না। সেজন্য দেখা যাচ্ছে এই সমস্যাগুলো হয় আরকি। তবে আপনি যদি পিওর ফিজিওথেরাপি প্র্যাকটিস করেন, আপনার ফিজিওথেরাপির প্রেসক্রিপশন হবে আলাদা, অন্যদের চেয়ে আলাদা। আ আপনারা ফিজিওথেরাপির কোনো প্রেসক্রিপশন প্রপার প্রেসক্রিপশন দেখেছেন কিনা আমি জানি না। অন্য ডক্টরদের চেয়ে ফিজিওথেরাপির প্রেসক্রিপশন আলাদা হয়। এখানে চিপ কমপ্লেইন, ফিজিক্যাল অ্যাসেসমেন্ট, তারপরে আপনার হচ্ছে স্পেশাল টেস্ট এগুলো সব উল্লেখ করা থাকে। এবং আমাদের অ্যাসেসমেন্ট এর জন্য আলাদা সফট নোট আছে পেশেন্টদের জন্য। এক্সারসাইজ প্রোটোকল আলাদা। এক্সারসাইজ প্রোটোকল আলাদা। প্ল্যান থাকে। আমাদের মানে একটা প্রেসক্রিপশনে একটা রোগীর জীবন বৃত্তান্ত থাকে। সেজন্য দেখা যাচ্ছে যে ফিজিওথেরাপি যদি আপনি প্রপার ফিজিওথেরাপি প্র্যাকটিস করেন আপনাকে কেউ আটকাবে না। যেমন ধরুন একজন অর্থোপেডিক সার্জন সে সার্জারি করার পরে যে রিহ্যাবিলিটেশন দরকার হয়, রিহ্যাবিলিটেশনটা কে করাবে? ফিজিক্যাল মেডিসিন করাবে। উনি তো শুধু প্রেসক্রাইব করে দিবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এই ফিজিওথেরাপিস্টের কাছে তারপরে নিউরো রিহ্যাবিলিটেশন এর ক্ষেত্রে আছে। ফিজিওথেরাপি ছাড়া আর কোনো অপশন আছে? অপশন নাই। যারা সিপির বাচ্চা যারা আছে, অটিজমের বাচ্চা যারা আছে, এগুলোর ফাংশনাল লেভেল বাড়াবে কে? ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপি, স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি। অন্য কেউ পারবে? পারবে না। সেজন্য আপনি যদি প্রপার ফিজিওথেরাপি প্র্যাকটিস করেন
তাহলে আপনার সম্মানও বাড়বে এবং দেখা যাচ্ছে যে আপনার এই কি বলে এই যে স্বাধীন যে প্র্যাকটিস এটাতে কেউ আটকাবে না। কিন্তু ধন্যবাদ সমস্যা হচ্ছে আমরা ফিজিওথেরাপিস্ট, বাট আমরা আচরণ করি হচ্ছে একজন ফিজিশিয়ানের মতো। সেই জন্যই আমাদের আর কি বেশি অসুবিধা। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। আমাদের একটা প্রশ্ন জানতে চাচ্ছি যে একজন প্রশ্ন করছে যে তাহলে যদি স্যার সব আনকোয়ালিফাইড মানুষরাই সুবিধা পায় তাহলে আমাদের মতো যারা ব্যাচেলর করছে তারা কোথায় কিভাবে সুযোগ পাবে? আমাদের তো তাহলে অনেকে সুযোগও দিতে চাবে না হসপিটাল আর এনি কাইন্ড অফ সেক্টরে। হ্যাঁ, এটা একটা ব্রিলিয়ান্ট কোশ্চেন করছে, রাইট? কারণ কি একজন কোয়ালিফাইড কাউকে যদি কোনো হসপিটাল নিয়োগ দেয় তাকে কিন্তু স্যালারি বেশি দিতে হবে এবং এই কারণেই আমি মনে করি বিভিন্ন যে হসপিটালগুলো আছে, বিভিন্ন যে রেনাউন্ড ফিজিওথেরাপি সেন্টার গুলো আছে, তারা সেই জন্য এটা করে না, মানে গ্র্যাজুয়েট কাউকে অ্যালাউ করে না। করলেও এত মানে চিপ স্যালারি দিবে, মানে এটা কল্পনার বাইরে। এটা একটা নেগেটিভ দিক। কিন্তু বর্তমানে আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা উদ্যোগ নিচ্ছি, বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন থেকে আমরা উদ্যোগ নিচ্ছি এবং আমাদের ফিজিওথেরাপি সোসাইটি থেকে আমরা উদ্যোগ নিচ্ছি। আনকোয়ালিফাইড কোনো ফিজিওথেরাপিস্ট মানে ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট কোনো সেন্টারে থাকবে না। এটার জন্য ভোক্তা অধিদপ্তরে অলরেডি চিঠি দেওয়া হয়েছে। রেট দেওয়া শুরু হবে আর কি। রেট দেওয়া শুরু হলে তখন এই যে গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্টদের, ব্যাচেলর ফিজিওথেরাপিস্টদের চাহিদা বাড়বে। এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে এই যে আনকোয়ালিফাইড ট্রেনিং করিয়ে যে তৈরি করা, এগুলো আসলে তৈরি করছি আমরাই। এই যে আমি যদি একটু সিনিয়র হই, আমি যদি কোনো ট্রেনিং এর সাথে যুক্ত থাকি টাকা কামানোর জন্য, আমি ওইসব আনকোয়ালিফাইড লোকদের নিয়ে এসে ট্রেনিং করায় বাজারে ছেড়ে দিব। সেজন্য আমাদের কমিউনিটির সচেতনতা জরুরি। কমিউনিটির মানে মেরুদণ্ড সোজা করতে হবে। টাকার লোভ কমাতে হবে। এই আনকোয়ালিফাইড লোকজনদেরকে ট্রেনিং করানো যাবে না। আমি রিসেন্টলি মানে কি বলবো, একটা জায়গায় কোর্স করায়, সে ইনফিল্ট্রেশন বা অ্যাডভান্স ফিজিওথেরাপির ট্রিটমেন্টের ম্যানেজমেন্টের কোর্স করায়। আমি নক দিলাম যেখানে কোয়ালিটি কি, বলতেছে ডিপ্লোমারাও করতে পারবে। তাহলে আমি একজন ব্যাচেলর হয়ে যদি এই ডিপ্লোমাদের সাথে অ্যাডভান্স ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিয়ে কোর্স করি তাহলে কেমনে কি? এটা কিন্তু করছে আমাদের সুনামধন্য সিনিয়ররাই। সেজন্য আমরা যারা প্রফেশনাল আছি, জুনিয়র প্রফেশনাল আছি, আমরা এটা কারেকশনের চেষ্টা করছি এবং যারা নতুন যারা ভর্তি হচ্ছে বা যারা স্টুডেন্ট আছে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা যখন প্রফেশনাল হবেন তখন আপনাদেরও এগুলো একটু এগুলোর বিরোধিতা করতে হবে, এগুলার আহ, বন্ধের জন্য চেষ্টা করতে হবে। ধন্যবাদ স্যার। এরপরে আমি এই থেকে বলতে চাচ্ছি স্যার আমাদের বিশ্বব্যাপী আমাদের এই ফিজিওথেরাপি প্রফেশনের মূল্যায়ন কতটুকু, এই সম্পর্কে যদি কিছু বলতেন। বিশ্বব্যাপী ফিজিওথেরাপি আসলে ফার্স্ট কন্ট্যাক্ট প্র্যাকটিশনার তারা। বিশ্বব্যাপীর কথা চিন্তা করলে আসলে আমার কাছে একজন পেশেন্ট এসেছিলেন, উনি হচ্ছে নেদারল্যান্ডের অ্যাম্বাসিডর। তো উনি আমাকে বলছে যে উনি গিয়েছিল হচ্ছে সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডে একজন নিউরো মেডিসিনের ভিজিট এবং একজন ফিজিওথেরাপির ভিজিট প্রায় কাছাকাছি। কাছাকাছি বলতে প্রায় সমান বলেছে উনি। তো দেখা যাচ্ছে যে বিশ্বব্যাপী ফিজিওথেরাপির গুরুত্ব খুব বেশি। একজন পেশেন্ট যখন প্রথমে যায়, অ্যাসেসমেন্ট করে প্রথম ফিজিওথেরাপিতেই দেওয়া হয় যদি এটা মানে কোনো সিরিয়াস ইস্যু না হয়। ফিজিওথেরাপি বাংলাদেশে যদিও এটার উল্টা, সব জায়গায় ঘুরে তারপরে যদি কাজ না হয় তখন ফিজিওথেরাপির কাছে আসে। কিন্তু বিশ্ব ফিজিওথেরাপির প্রচুর চাহিদা এবং দেখা যাচ্ছে যে আমাদের সিনিয়ররাও অনেকেই দেশের বাইরে আছেন, তারা তাদের সাথে একদিন একটা মিটিং এর আয়োজন করলে তারা এইসব ব্যাপারে আর একটু ডিটেলস বলতে পারবে আর কি। আমি চেষ্টা করবো স্যার ইনশাল্লাহ, অ্যাব্রড যাওয়ার চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ, দোয়া করবেন। ইনশাল্লাহ। এরপরে ধন্যবাদ স্যার। পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা। How can I pursue some higher degree from the abroad after completing BSc in physiotherapy at NITO? Please say about this, sir.
আসলে যদি দেশের বাইরে অ্যাব্রোড যাওয়ার যদি কারোর ইচ্ছা থাকে তাহলে অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ইন্টার্নশিপ কমপ্লিট করে তারপরে হচ্ছে আইএলটিএস দিতে হবে। আইএলটিএস দেওয়ার পরে বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা মাস্টার্স প্রোগ্রাম করে ফিজিওথেরাপিতে বা যারা মাস্টার্স এর জন্য যেটা অ্যাপ্লাই করবে ওগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে অ্যাপ্লিকেশন করতে হবে। প্রফেসরদেরকে মেইল করতে হয়। জি মানে স্যার। এটা একটা লেংদি প্রসেস আরকি। বাট করা যায়, খুব ইজি। আমাদের ফ্রেন্ডরাই অনেকে গিয়েছে। অস্ট্রেলিয়াতে কেউ আছে, কেউ কানাডাতে আছে, কেউ ইউএসএ তে আছে, আমাদের সিনিয়ররা অনেকে আছে। বাট যদি এরকম কোনো ড্রিম থাকে কারোর, তাহলে অবশ্যই এখন থেকেই চেষ্টা করা উচিত। অবশ্যই রেজাল্ট ভালো লাগবে। রেজাল্ট ভালো লাগবে, মার্কের পার্সেন্টেজ বেশি লাগবে। তারপরে হচ্ছে একটু আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে এমবাসি ফেস করে দেন ইউনিভার্সিটি গুলোতে এপ্লাই করলে এটা সবচেয়ে বেশি সুবিধা হয়। ধন্যবাদ স্যার। আসলে আমার ড্রিম কান্ট্রি হচ্ছে অস্ট্রেলিয়া স্যার, আমার ইচ্ছা আছে ড্রিম কান্ট্রি অস্ট্রেলিয়া যাইতে যাওয়ার। হুম, অস্ট্রেলিয়াতে আমার এক ফ্রেন্ড আছে। ও কিছুদিন আগেই গিয়েছে, হয়তো ২ মাস ৩ মাস হয়েছে। আচ্ছা, ধন্যবাদ স্যার। আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নে যাব আমাদের মূল আলোচনায়। তো হচ্ছে একজন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যখন ভর্তি হয় ভিতরে, তো সে তাদের কিভাবে গোছাবে, তার বেসিক ক্লিয়ার করবে কিভাবে বা আদার্স সবকিছু। আমাদের যে পরবর্তী ব্যাচ ৩০তম ব্যাচের ওরিয়েন্টেশন হবে আসলে কি কিছুদিন পরেই, সেক্ষেত্রে হুম, এটা আসলে গাইডলাইন বলতে ফার্স্ট ইয়ারে যখন একজন স্টুডেন্ট যখন ভর্তি হয় তখন আসলে সে কিভাবে কি করবে এটা বুঝে ওঠে না। কিন্তু আমি তাকে বলব তার ১ম কাজ হচ্ছে ক্লাসগুলো নিয়মিত করা। একটা ক্লাসও মিস দেওয়া ক্লাসগুলো সব নোট ডাউন করতে হবে এবং পড়াশোনা করতে হবে। টিচার যে টপিক পড়াবে ওই টপিক ক্লিয়ার করতে হবে। প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করতে হবে। কারণ কি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এটা হচ্ছে বেসিক। বেসিক যার ভালো থাকবে পরবর্তীতে গেলে তার এই ক্লিনিক্যাল টার্ম গুলো বুঝতে সুবিধা হবে। সেজন্য ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ফার্স্ট ইয়ার খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট ইয়ারে ফাঁকি দেওয়া যাবে না। ফার্স্ট ইয়ারে ভালো মতো পড়াশোনা করতে হবে, ক্লাস করতে হবে এবং রেগুলার পড়াশোনা করতে হবে বাসায়। পড়াশোনা করে নোট করে আইটেম ক্লিয়ার করতে হবে ঠিকঠাক মতো। তারপরে হচ্ছে কাট পরীক্ষাগুলা দিতে হবে। এগুলো সব ক্লিয়ার করে তারপরে হচ্ছে মানে কোনো ফাঁকি দেওয়া যাবে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ ফার্স্ট ইয়ারে তো আমরা অনেক ফাঁকি দেই। ঘোরাঘুরি করি এদিক সেদিক নতুন জায়গা। এটা করা যাবে না। ক্লাস করতে হবে, রেগুলার স্যার ওরা পড়াশোনা করতে হবে। স্যার ওরা নলেজ কিভাবে বাড়াবে স্যার ফার্স্ট ইয়ার থেকেই এই বিষয়ে? জি, শুনতে আমি পাচ্ছেন স্যার? শুনতে পাইনি স্যার প্লিজ। ওরা ওরা প্রথমে ফার্স্ট ইয়ারে এসে ওরা নলেজ জি, কিভাবে জি। বাড়াবে? বই পড়তে হবে। স্যার বই পড়তে হবে, বই। একদম টেক্সট বুক পড়তে হবে। যদি একটা টপিক যদি পড়ে যেমন ফার্স্ট ইয়ারে তো স্কেলেটন পার্ট থাকে। যেমন স্ক্যাপুলা যদি কেউ পড়ে, আমি তাকে বলবো এভাবে পড়তে হবে। অ্যানাটমির ক্ষেত্রে যদি কেউ মানে ক্ল্যাভিকল নিয়েও যদি পড়ে, ক্ল্যাভিকলের পজিশন, মাসেল অ্যাটাচমেন্ট, নার্ভ সাপ্লাই, তারপরে এই দিক দিয়ে কোন কোন ব্লাড ভেসেল যায়, তারপরে হচ্ছে এটার কি কি অর্থোপেডিক কন্ডিশন হতে পারে, ফ্র্যাকচার হয় কোথায় কোথায়, ম্যানেজমেন্ট কি, যদি এভাবে পড়তে পারে এটা একটা অনেক সময়ের ব্যাপার। মানে এক টপিক পড়তে গেলে অনেক সময় লাগবে, কিন্তু যদি কেউ এভাবে পড়তে পারে তাইলে ভালো। মানে একটা টপিকের একদম ডিটেলস পড়বে এবং এটা অবশ্যই টেক্সট বুক দেখে। এই যে আর আমরা তো সত্যি কথা বলতে কি আমিও ওই যে ফটোকপি পড়ছি অনেক। টেক্সট বুক নাই কিন্তু ফটোকপি। এই ফটোকপি পড়া যাবে না। এই তাবিজ কবজ পড়া বাদ দিতে হবে। এটা হচ্ছে সর্বপ্রথম কথা আমার। আমি আমাদের যেদিন ফেয়ারওয়েল হয়, ফেয়ারওয়েলে আমি একটা বক্তৃতা দিয়েছিলাম। সেখানে আমি বলেছি যে জুনিয়রদের উদ্দেশ্যে যে তাবিজ কবজ পড়া বন্ধ দিতে হবে। ২০টা কোশ্চেন পড়ে পরীক্ষার হলে যাওয়া, এই কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না। সবগুলা টপিক পড়তে হবে। প্রিভিয়াস পাস ইয়ারের কোশ্চেন সলভ করে পরীক্ষার হলে যাওয়া, এটা করা যাবে না। তাহলে এটা হয়তো পরীক্ষায় পাস হবে, ভালো মার্ক পাবে, কিন্তু ক্লিনিক্যাল প্র্যাকটিসে গিয়ে ধরা খাবে। তখন দেখা যাবে আগে বেসিক ক্লিয়ার করতে হবে, তারপরে ক্লিনিক্যাল কন্ডিশন গুলো পড়তে হবে। সেজন্য ফাঁকি দেওয়া যাবে না, টেক্সট বুক ফলো করে পড়তে হবে। তাবিজ কবজ থেকে একটু সহযোগিতা নেওয়া যেতে পারে বিভিন্ন ফটোকপি শিট এগুলা থেকে, কিন্তু পড়তে হবে টেক্সট বুক।
হ্যালো, নাজমুস সাকিব, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছেন স্যার? জি, জি, শুনতে পাচ্ছি, বলুন। স্যার আমাদের স্যার পরবর্তী যে 31তম ব্যাচ, 30তম ব্যাচ, এই ব্যাচের উদ্দেশ্যে যদি কিছু বলতেন অ্যাজ এ সিনিয়র। আপনি এখন কততম ব্যাচে আছেন? আমি এখন স্যার 28তম ব্যাচে আছি। ব্যাপারে আসলে গাইডলাইন তো আপনারাই দিবেন। আপনারা জুনিয়রদের হাতে ধরে, ধরে শিখাবেন। কিন্তু আমরা যে ভুলগুলো করেছি সেটা হচ্ছে ক্লাস ফাঁকি দিয়েছি, এগুলো করা যাবে না। আর সবচেয়ে বেশি একটা গুরুত্বপূর্ণ পরামর্শ, আসলে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যাই হচ্ছে পড়াশোনার জন্য। সেজন্য যে টপিক যেদিন পড়াবে সেটা শিক্ষা প্রতিষ্ঠানে বসেই, লাইব্রেরিতে বসেই শেষ করে আসার জন্য এটা আমি প্রেফার করি। তাহলে কি হয়, প্রেশারটা কমে যায়। দেখা যাচ্ছে ক্লাস, একটা টিচার লেকচার দিয়েছে, ওইটা বাসায় এসে মনে থাকে না। সেজন্য ক্লাস শেষ হবে, লাইব্রেরিতে বসে ওই টপিকটা একটু রিভাইজ দিয়ে দেন বাসায় ফিরলে টপিকটার উপরে টোটাল একটা ধারণা পাওয়া যায়। সেজন্য আমি বলব যে প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করতে হবে, ডিসিপ্লিন মেইনটেইন করতে হবে, আর ক্লাসে ফাঁকি দেওয়া যাবে না। তাহলে ইনশাআল্লাহ একজন ভালো ফিজিওথেরাপিস্ট আমরা পাবো। দক্ষ ফিজিওথেরাপিস্ট পাবো। আরেকটা প্রশ্ন করো, দেন বলে দেন। রোগী দেখে নিজেদের চোখকে অভ্যস্ত করব কিভাবে? রোগীদের দিকে তো একবার তাকালে আর তাকাইতে পারি না। মানে এগুলা অভ্যাস হয়ে যাবে। এগুলা মানে দেখতে, দেখতে একসময় অভ্যাস হয়ে যাবে। তবে যারা নিটোরে আছে তাদের তাদেরকে আমি বলব তারা ক্লাস শেষে রেগুলার একটু ওয়ার্ড দিয়ে একটু ঘুরবে। বিশেষ করে নিচতলায় যে ইমার্জেন্সি ওয়ার্ড আছে, ওয়ার্ড আছে, তারপরে নতুন বিল্ডিং এর যে কেবিন-টেবিন গুলো আছে, এগুলোতে গিয়ে ফাইল-টাইল গুলো একটু দেখবে। বিশেষ করে যারা থার্ড ইয়ার, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট যারা আছে। আসলে আমরা তো মানে নিটোরে পড়াশোনা করি, কিন্তু আমরা ওয়ার্ডে যাই না, হসপিটালের বিভিন্ন কেবিন গুলো চিনি না, বিভিন্ন ওয়ার্ড চিনি না। এটা খুবই খারাপ। তো আমি বলবো যে যারা ফাইনাল ইয়ারে আছে বা যারা ইন্টার্ন আছে, যারা ফার্স্ট ইয়ার থেকে আছে, তারা অবশ্যই যারা ইন্টার্ন করছে তাদের সাথে যোগাযোগ করে এই ওয়ার্ড গুলো, আমাদের ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট, এগুলো একটু ঘুরে দেখা এবং সময় পেলেই এই রোগীদের, এতে কি হবে, নলেজ বাড়বে, এগুলা দেখতে, দেখতে অভ্যস্ত হয়ে যাবে এবং অনেক ধারণা পাওয়া যায়। সেজন্য রেগুলার ওয়ার্ডে যেতে হবে। ধন্যবাদ স্যার। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে যাব। স্যার একজন প্রশ্ন করেছে যে সে জানতে চাচ্ছে যে এর জব সেক্টর কিরকম, বাংলাদেশের স্যালারি কেমন হয়? সেক্টর আসলে সব জায়গাতেই। এখন বর্তমানে যে সকল ডায়াগনস্টিক সেন্টার আছে বা ক্লিনিক গুলো আছে বা হসপিটাল গুলো আছে, সব জায়গাতেই স্বতন্ত্র ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট আছে। বেশিরভাগ জায়গাতেই সেপারেট ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট। সেখানে একটা হিউজ অপরচুনিটি। এছাড়াও উম সরকারিভাবে সেরকম ডিজি হেলথ থেকে মাঝে, মাঝে সার্কুলার দিয়ে নিয়োগ হয়। তার ফাউন্ডেশনে আছে, স্পোর্টস সেক্টরে আছে। এইসব জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে আহ, চাকরি হয়। তারপরে একটা ওপেন খোলা ময়দান তো আছে, এনজিও। এনজিওতে তো ফিজিওথেরাপিস্টদের হিউজ ডিমান্ড, বেতনও হিউজ। তো দেখা যাচ্ছে যে বেতন কেমন হবে, কত টাকা স্যালারি হবে, এটা নির্ভর করে আসলে স্কিলের উপরে। ধন্যবাদ স্যার। যার আউটপুট ভালো তাকে অবশ্যই কোম্পানি ভালো টাকা দিয়ে রাখবে। স্যার আমি একটা ক্যারিয়ার একটা প্রশ্ন করতে যাচ্ছি যে স্যার আমাদের ফাইনাল ইয়ারে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত বা ফাইনাল ইয়ারে কি করা উচিত, মানে আমাদের কিভাবে গোছানো উচিত নিজেকে ফাইনাল ইয়ারে, এই বিষয়ে যদি কিছু বলতেন। ফাইনাল ইয়ারে বেশিরভাগ সাবজেক্টই হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিস সাবজেক্ট।
যেমন ফিজিওথেরাপি ইন নিউরোলজি, ফিজিওথেরাপি ইন অর্থোপেডিক, এই টাইপের সাবজেক্ট গুলো বেশি। ফিজিওথেরাপি ইন স্পোর্টস মেডিসিন, মানে ফিজিওথেরাপি ইন স্পোর্টস, এই সাবজেক্ট গুলো বেশি। আমি ফাইনাল ইয়ারে যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা এখনই কিছু ক্লিনিক্যাল কিছু বই কিনবেন। যেমন ধরুন এমবিবিএস যারা আছে ওরা কিন্তু থার্ড ইয়ার থেকেই, ফাইনাল ইয়ার থেকেই ডেভিডসন পড়া শুরু করে, সেরকম আমাদের ফিজিওথেরাপি প্রফেশনেও কিছু বই আছে। যেমন হচ্ছে অর্থোপেডিক অ্যাসেসমেন্ট ফর ফিজিওথেরাপিস্ট, ডেভিড জি ম্যাগির একটা বই আছে, টাইডিস ফিজিওথেরাপি আছে, তারপর হচ্ছে আহ, কার্লোস কৃষ্ণারের যে স্পোর্টস মেডিসিনের একটা বই আছে, করিম খানের একটা বই আছে। এই বইগুলো কিনে ফাইনাল ইয়ার থেকেই পড়া শুরু করা। কারণ এই বইগুলোতে, কারণ বেসিক তো ফাইনাল ইয়ারের আগে জানা হয়ে যায়, তখন ক্লিনিক্যাল কন্ডিশন মানে রোগ দেখে এটার অ্যাসেসমেন্ট, ট্রিটমেন্ট প্রোটোকল, এগুলো সব ডিটেলস করতে হবে। ফাইনাল ইয়ারে সবচেয়ে বেশি পড়াশোনা করতে হবে, কারণ ফাইনাল ইয়ার পার হলে আপনাকে ডিরেক্ট পেশেন্ট দেখতে হবে ইন্টার্নের সময়। সুতরাং ফাইনাল ইয়ার থেকে আপনাকে সেই প্রিপারেশনটা নিতে হবে এবং বইয়ের পিছনে প্রচুর সময় দিতে হবে। আমাদের ফিজিওথেরাপিস্টরা সবচেয়ে একটি খারাপ কাজ করে, সেটা হচ্ছে পড়ে না, নলেজ আপডেট করে না। মানে আমি যেমন করি, এটা আমার কথাই বলি, অন্যরা অন্যরা কি করে আমি জানি না, আমি এখন চেষ্টা করি করার। সেজন্য দেখা যাচ্ছে যে মানে আপডেট করতে হবে নলেজ, প্রতি বছর বছর আপডেট করতে হবে। এবং আমি পার্সোনালি অ্যাসোসিয়েশনকে রিকোয়েস্ট করেছি, বা আমাদের অ্যাসোসিয়েশনে যারা সিনিয়ররা আছে তাদেরকে বলছি যে মাসে অন্তত একটা ওয়ার্কশপ করার জন্য, এটাতে ফাইনাল ইয়ার স্টুডেন্ট ইনক্লুড থাকবে। মানে যারা ফাইনাল ইয়ারে পড়ে, যারা ইন্টার্ন করে এবং যারা ফ্রেশার আছে, যারা মানে প্রফেশনাল, এদেরকে সহ বিভিন্ন ওয়ার্কশপ অ্যারেঞ্জ করতে। সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে যারা ফাইনাল ইয়ারে আছে, ইন্টার্ন আছে, তাদেরও নলেজ বাড়বে, যারা নতুন। তো ধন্যবাদ স্যার। আসলে আমরা আপনাকে পেয়ে অনেক খুশি যে আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারছি, স্টুডেন্টরা অনেক জানতে পারছে যে তারা কিভাবে কি করবে, আউট নলেজ, ওভারঅল সবকিছু। তো আমরা আমাদের এই অনুষ্ঠানে একদম শেষ পদে চলে আসছি। তো লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা একটা লাস্ট প্রশ্ন করবো আপনাকে, সেটা হচ্ছে আমাদের নিটোর ডিটক্স যে কোশ্চেন ব্যাংক আছে এই সম্পর্কে যদি কিছু বলতেন, এবং নিটোর অ্যাডমিশন কেয়ার সম্পর্কে কিছু বলতেন। না, নিটোর অ্যাডমিশন কেয়ার অবশ্যই ভালো করছে, বিগত কয়েক বছর ধরে আমি দেখছি এরা স্টুডেন্টদের যেভাবে হেল্প করছে, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ নিটোর মার্কেটিং হচ্ছে, ফিজিওথেরাপির মার্কেটিং হচ্ছে। আমি চিন্তা করতেছি যে এই নিটোর অ্যাডমিশন কেয়ার এবং ডিটক্সকে কিছু স্পন্সরশিপ দেওয়া যায় কিনা, অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হোক বা কোনো কোম্পানির পক্ষ থেকে হোক। আমার এটা প্ল্যান আছে, কারণ ফিজিওথেরাপি প্রফেশনকে হাইলাইট করার জন্য নিটোর অ্যাডমিশন কেয়ার এটি খুব ভালো কাজ করছে। আমি খুব সন্তুষ্ট তাদের, তোমাদের প্রতি যারা আছো, খুব সন্তুষ্ট। এবং আমি বলবো যারা যারা অ্যাডমিশন দিতে ইচ্ছুক, তারা অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সহজ সলভ আছে, বা বিভিন্ন কি বলে আহ, মানে পরীক্ষামূলক কিছু কোশ্চেন দেওয়া থাকে, বা ডিটক্স বই, এটি খুবই ভালো। এটা আমি বলবো যে সবাইকে নেওয়ার জন্য, যারা একটু ভালো পরীক্ষা ভালো করতে চান, কারণ সিট তো খুব লিমিটেড। পরীক্ষা দেবে 20,000, 25,000, 30,000, সিট মাত্র 40টা, সুতরাং কম্পিটিশন হিউজ। এই বইটিতে অনেক কিছুই আছে, কারণ এই বইটা আমি দেখেছি, অনেক কিছুই আছে। এটা সবারই ট্রাই করা উচিত, পড়া উচিত আমি মনে করি। ধন্যবাদ স্যার। আসলে আমাদের প্রোগ্রাম আমাদের এর মধ্যেই শেষ। তো আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এত ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন। হুম। সামনে ধন্যবাদ আপনাকে আমরা আপনাদেরকেও। আবারও চাই, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর আমি তো ঠিক আছে। দীর্ঘ 1 ঘন্টায় তো অনেক কথা বললাম, দেখা যাচ্ছে অন্য প্রফেশনালদের নিয়েও, বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউট নিয়েও বলেছি, সরকারি ইনস্টিটিউট নিয়েও বলেছি। অনেকের কাছে কথাগুলো ভালো লাগবে, অনেকে আবার মায়াপ্রার্থী। হ্যাঁ, তবে বাস্তবিক যে প্রেক্ষাপট আমার দৃষ্টিকোণ থেকে, আমি সেগুলোই উল্লেখ করার চেষ্টা করেছি। এখন বাকিটা আল্লাহ ভরসা। ধন্যবাদ স্যার। আপনার একটা রিকোয়েস্ট করবো যে আপনার বক্তব্যই শেষ বক্তব্য হবে আজকে আমাদের প্রোগ্রামের। তো আমাদের সম্পর্কে যদি কিছু বলতেন, শেষ বার্তা। না, আমি এই যে মাত্রই যেটা বললাম যে 1 ঘন্টার তো দীর্ঘ আলোচনায় দেখা যাচ্ছে যে আহ, অন্য প্রফেশনদের সাথে ফিজিওথেরাপির কম্পেয়ার, বা গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে প্রাইভেট ইনস্টিটিউটের কম্পেয়ার, এবং দেখা যাচ্ছে বিভিন্ন প্রোটোকল,
এগুলো নিয়ে কথা বলেছি। এতে দেখা যাচ্ছে যে আমার দৃষ্টিকোণ থেকে যেটা আমার কাছে বাস্তবিক মনে হয়েছে আমি সেগুলো উপস্থাপন করেছি। এবং আমি আশা করব যে ফিজিওথেরাপি প্রফেশন এটি একটি উজ্জ্বল ভবিষ্যৎ ক্রিয়েট করবে একজন মানুষের। সেজন্য যারা জুনিয়ররা যারা আছে, যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে বা সামনে দিবে, যাদের মেডিকেলে পড়ার ইচ্ছা, সেবা করার ইচ্ছা দেশের জনগণকে, আমি বলব যে এটা ট্রাই করতে। কারণ এমবিবিএস, বিডিএস এটা তো আসলে কম্পিটিশন হিউজ। এখানে যারা আহ, মানে ব্যর্থ হবেন তাদের জন্য ফার্স্ট চয়েস থাকতে পারে ফিজিওথেরাপি প্রফেশন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। আমরা আমাদের প্রোগ্রামটি শেষ করছি। আপনি ভালো থাকবেন স্যার। সালাম আলাইকুম। ইনশাল্লাহ, সালাম আলাইকুম।